হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু স্টাডি উইথ শতরূপা। আজকের ক্লাসে আমরা যেটা পড়ব সেটা হচ্ছে ভিজুয়াল পাথওয়ে। তো পাথওয়ে পড়ার আগে আমরা একটুখানি আইয়ের স্ট্রাকচারটা পড়ে নেব, আর হচ্ছে রেটিনার যে হিস্টোলজিক্যাল স্ট্রাকচার আছে, মানে রেটিনার যে স্তরগুলো আছে আমাদের সিলেবাসে, সেইগুলো একবার পড়ে নেব। তারপর আমরা পাথওয়েটা পড়ব। ভীষণ ভালো ক্লাস হতে চলেছে, ক্লাসটা শেষ অবধি দেখো, আশা করি অনেকটা উপকৃত হবে। তো আমাদের যে চোখ আছে, মানে আমাদের যে অক্ষিগোলক, সেই অক্ষিগোলক কিন্তু বাইরে থেকে ভেতরের দিকে টোটাল 3টে স্তর নিয়ে গঠিত। আমাদের অক্ষিগোলকটা বাইরে থেকে ভেতরে টোটাল 3টে স্তর নিয়ে গঠিত। প্রথম স্তরটা, মানে যেটা একদম আউটার লেয়ার, সেটাকে বলা হয় তোমার বহিস্তর বা তন্তুময় স্তর। পরে যে স্তরটা আছে সেটা হচ্ছে মধ্যস্তর বা ভাস্কুলার স্তর। আর এরপর যে লেয়ারটা আছে সেটা হচ্ছে অক্ষিপট বা রেটিনা। তো এই হচ্ছে টোটাল 3টে স্তর। এই 3টে স্তর নিয়ে আমাদের অক্ষিগোলক গঠিত: বহিস্তর, ভাস্কুলার স্তর আর হচ্ছে রেটিনা। একটা জিনিস মনে রাখবে, এই রেটিনাতে কিন্তু প্রতিবিম্বটা তৈরি হয়, ঠিক আছে? এবার আসছি বহিস্তর। বহিস্তরের যে পেছনের দিকে যে অংশটা আছে, তো পেছনের প্রায় তোমার 5/6 এই অংশটা হচ্ছে, মানে এই 5/6 অংশ মতো হচ্ছে তোমার অস্বচ্ছ, ঠিক আছে? তো এই পোর্শনটাকে বলা হয় স্ক্লেরা, ঠিক আছে? এটা হচ্ছে অস্বচ্ছ অংশ, ঠিক আছে? পেছনের দিকের 5/6 অংশটা হচ্ছে অস্বচ্ছ, একে বলা হয় স্ক্লেরা। আর সামনের দিকে প্রায় হচ্ছে তোমার 1/6 অংশ মতো হচ্ছে স্বচ্ছ, এই অংশটাকে বলা হয় কর্নিয়া। বোঝা গেল? তাহলে বহিস্তরের পেছনে 5/6 অংশ মতো অস্বচ্ছ থাকে, এটাকে বলা হয় স্ক্লেরা। আর সামনের দিকে 1/6 অংশ মতোটা স্বচ্ছ থাকে, এটাকে বলা হয় কর্নিয়া। বোঝা গেল? এবার আসছে ভাস্কুলার স্তর। ভাস্কুলার স্তর কিন্তু আবার এখানে 3টে অংশ নিয়ে গঠিত। কি কি? এক হচ্ছে কোরয়েড, যেটা হচ্ছে যেখানে তোমার মেনলি রঞ্জক পদার্থ, রক্তজালক এইগুলো থাকে। তারপর হচ্ছে সিলিয়ারি বডি, যেখানে তোমার সিলিয়ারি পেশি, প্রসেস এইগুলো থাকে। আর হচ্ছে তোমার আইরিশ। এই টোটাল 3টে অংশ নিয়ে এই ভাস্কুলার স্তরটা গঠিত। বোঝা গেল? আমি নামগুলো পাশে লিখে দিলাম: কোরয়েড, সিলিয়ারি বডি আর হচ্ছে আইরিশ। হয়ে গেল? এবার আসছি রেটিনা। তো রেটিনাটাই হচ্ছে মেন অংশ যেখানে আমাদের প্রতিবিম্বটা তৈরি হয়। তো বেসিক্যালি এখানে হচ্ছে 2 ধরনের তোমার সেল থাকে। আমরা জানি, আমরা ছোটবেলায় পড়েছি। একটা হচ্ছে তোমার রড কোষ আর একটা হচ্ছে কোন কোষ। নামগুলো কি? রড কোষ আর হচ্ছে কোন কোষ, যেটা মেনলি আমাদের দেখতে সাহায্য করে। তো রড কোষ হচ্ছে মেনলি মৃদু আলোতে দেখতে সাহায্য করে, আর কোন কোষ হচ্ছে উজ্জ্বল আলোতে দেখতে সাহায্য করে। এইটুকু ক্লিয়ার হলো? তো এই হচ্ছে তোমার অক্ষিগোলকে বলতে পারো একটা গঠনমূলক স্তর, ঠিক আছে? এরপর আসছি তোমার ম্যাকুলা লিউটিয়া। জিনিসটা কি? ম্যাকুলা লিউটিয়া হচ্ছে এই যে রেটিনা আছে না, এই রেটিনার হচ্ছে একদম তোমার কেন্দ্রে, রেটিনার কেন্দ্রে একটা পীত বর্ণের অংশ থাকে, তাকেই বলা হয় ম্যাকুলা লিউটিয়া বা পীত বিন্দু বা ইয়েলো স্পট। আমরা ছোটবেলায় এগুলো পড়েছি না? তাহলে ম্যাকুলা লিউটিয়ার অপর আর একটা নাম হচ্ছে পীত বিন্দু। এটা হচ্ছে তোমার রেটিনার একদম কেন্দ্রস্থলে একটা ইয়েলো স্পট দেখা যায়, তাকেই বলা হয় পীত বিন্দু বা ম্যাকুলা লিউটিয়া। কেমন? আর একটা টার্মস আছে, সেটা হচ্ছে ফোভিয়া সেন্ট্রালিস। ফোভিয়া সেন্ট্রালিস হচ্ছে এই যে তোমার ম্যাকুলা লিউটিয়া আছে, এর হচ্ছে আবার কেন্দ্রীয় অবতল অংশে তোমার এই ফোভিয়া সেন্ট্রালিসটা অবস্থিত, যেখানে হচ্ছে সর্বাধিক পরিমাণে কোন সেল থাকে। তাহলে কি বললাম? রেটিনার কেন্দ্রে হচ্ছে তোমার পীতবিন্দু অবস্থিত, তার আবার কেন্দ্রীয় অবতল অংশ আছে হচ্ছে তোমার
ফোবিয়া সেন্ট্রালিস, যেখানে সব থেকে বেশি পরিমাণে কিন্তু কোন সেল থাকে। বোঝা গেল? তাহলে নামটা কি বললাম? ফোবিয়া সেন্ট্রালিস। তাহলে এইটুকু আশা করি ক্লিয়ার হয়েছে। এবার আসছি রেটিনার হচ্ছে তোমার যেই, আচ্ছা আমি এখানে এখানে আরেকটা আমি জিনিস বলতে ভুলে গেছি, সেটা হচ্ছে তোমার অন্ধবিন্দু। অন্ধবিন্দু অন্ধবিন্দু হচ্ছে অন্ধবিন্দু হচ্ছে তোমার এই যে রেটিনা আছে না, রেটিনার ঠিক পশ্চাৎ মেরুতে, যেখান থেকে মেনলি হচ্ছে তোমার অপটিক নার্ভগুলো বেরোয়। ঠিক আছে? যেখান থেকে তোমার মানে বলতে পারো রেটিনার যেই স্থান থেকে অপটিক নার্ভগুলো বেরোয়, সেখানে কিন্তু তোমার কোনো রড কোষ বলো বা কোন কোষ বলো কিছুই কিন্তু থাকে না। তো সেই জন্য সেই জায়গাটাকে বলা হয়, মানে বেসিক্যালি ওই জায়গাটা হচ্ছে ফটো সেন্সিটিভ নয়। ঠিক আছে? তো সেই জন্য সেই জায়গাটাকে বলা হয় অন্ধবিন্দু। তাহলে অন্ধবিন্দু মানেই হচ্ছে যেখান থেকে অপটিক নার্ভগুলো বেরোচ্ছে, রেটিনার যেই স্থান থেকে অপটিক নার্ভগুলো বেরোচ্ছে, সেখানে কোনো রড সেল বা কোন সেল থাকে না। তো সেই জায়গাটা কিন্তু মানে সেখানে তোমার কোনো প্রতিবিম্ব তৈরি হচ্ছে না, সেটা মানে আর কি ফটো সেন্সিটিভ নয়। তো সেই জায়গাটাকে বলা হয় অন্ধবিন্দু। ক্লিয়ার হয়েছে? আচ্ছা, এরপর আসছি রেটিনার যে হিস্টোলজিক্যাল যে স্ট্রাকচারটা আছে, মানে ওর যে আরও যে স্তর আছে রেটিনার, সেই স্তরের নামগুলোতে এবার আসছি। দেখো, এই হচ্ছে 10টা আণুবীক্ষণিক গঠন স্তর রেটিনার। রঞ্জক স্তর, রড ও কোনকোষ স্তর, বহির্সীমা নির্দেশক স্তর, বহিস্থ নিউক্লিয়ার স্তর, বহিস্থ জালক স্তর, অন্তস্থ নিউক্লিয়ার স্তর, অন্তস্থ জালক স্তর, স্নায়ুগ্রন্থি কোষ স্তর, দর্শন স্নায়ুতন্তু স্তর, আর হচ্ছে অন্তঃসীমা নির্দেশক স্তর। এই হচ্ছে 10টা আণুবীক্ষণিক গঠন স্তর রেটিনার। ক্লিয়ার হলো? এবার আসছে পাথওয়ে। আমরা কি জানলাম একটু আগে? যে প্রতিবিম্ব কোথায় তৈরি হয়? রেটিনাতে তৈরি হয়। রেটিনাতে কি থাকছে? রেটিনাতে হচ্ছে রড সেল আর কোন সেল থাকছে। তো এরা হচ্ছে বেসিক্যালি হচ্ছে তোমার গ্রাহক সেল। ঠিক আছে? গ্রাহক সেল। এবার এই যে সেলগুলো আছে, এই সেলের সাথে যেই এই অন্তস্থ নিউক্লিয়াস স্তরটা যুক্ত থাকে, সেই অন্তস্থ নিউক্লিয়াস স্তরে যে বাইপোলার সেলগুলো থাকে, তারা কিন্তু ফার্স্ট অর্ডার নিউরন গঠন করে। তাহলে কি বললাম? রেটিনায় যে কোন সেল আর রড সেল আছে, সেই সেলের সাথে যে অন্তস্থ নিউক্লিয়াস স্তরটা যুক্ত থাকছে, তো সেই স্তরের যে বাইপোলার সেলগুলো আছে, তারা কিন্তু ফার্স্ট অর্ডার নিউরনটা তৈরি করছে। তাহলে প্রথম পয়েন্ট হচ্ছে ফার্স্ট অর্ডার নিউরনের গঠন। এবার এই যে ফার্স্ট অর্ডার নিউরনটা তৈরি হয়ে গেল, এ তারপর কোথায় রিলে করবে? এ রিলে করবে স্নায়ুগ্রন্থি কোষস্তরে গিয়ে। ঠিক আছে? তারপর সেই স্নায়ুগ্রন্থি কোষস্তর থেকে তখন আবার সেকেন্ড অর্ডার নিউরনটা তৈরি হবে। ঠিক আছে? সেকেন্ড অর্ডার নিউরনটা তৈরি হবে। আর এখানে যে নিউরনটা তৈরি হবে, সেই নিউরনগুলো কিন্তু আবার পরস্পরের সাথে যুক্ত হয়ে কি তৈরি করবে না? তোমার অপটিক নার্ভ তৈরি করবে। অপটিক নার্ভ তৈরি করবে। তাহলে সবার প্রথমে কি হচ্ছে? যে রড সেল আর কোন সেল আছে, তার সাথে যে অন্তস্থ নিউক্লিয়াস স্তরটা যুক্ত থাকে, তো সেই স্তরে বাইপোলার সেলগুলো ফার্স্ট অর্ডার নিউরন তৈরি করবে। সেই নিউরন কোথায় গিয়ে রিলে করবে? না স্নায়ুগ্রন্থি কোষস্তরে গিয়ে। ঠিক আছে? তারপর সেখান থেকে তোমার তৈরি হবে সেকেন্ড অর্ডার নিউরন। সেকেন্ড অর্ডার নিউরন তৈরি হবে। সেকেন্ড অর্ডার নিউরন তৈরি হবে। সেই নিউরনগুলো আবার পরস্পরের সাথে যুক্ত হয়ে কি তৈরি করবে না? তোমার অপটিক নার্ভ তৈরি করবে। ঠিক? এবার এখানে একটা না মজার জিনিস ঘটে। এই যে অপটিক নার্ভ তো গঠন হয়ে গেল, এবার দুটো রেটিনা থেকে এই দুটো অপটিক নার্ভ কি করবে না? অপটিক কাইজমায় গিয়ে মিলিত হবে।
কি বললাম, দুটো রেটিনা থেকে দুটো অপটিক নার্ভ তোমার অপটিক কাইজমাতে গিয়ে মিলিত হবে, ঠিক আছে। এবার এখানে কি হয় না, যেই তোমার অপটিক নার্ভের যে ন্যাসাল ফাইবারগুলো আছে তারা আবার পরস্পরের সঙ্গে দিক পরিবর্তন করবে, কিন্তু যে টেম্পোরাল ফাইবারগুলো আছে তারা কিন্তু আবার একই দিকে থাকবে। মানে এই জায়গাটা কি হয় বলো তো, দুটো রেটিনা থেকে তোমার দুটো অপটিক নার্ভ এসে অপটিক কাইজমায় মিলিত হয়, ঠিক আছে, কাইজমায় মিলিত হচ্ছে। এবার এখানে কি ঘটে না, অপটিক নার্ভের যেই তোমার ন্যাসাল ফাইবারগুলো আছে তারা কিন্তু পরস্পরের দিক পরিবর্তন করে, কিন্তু যে টেম্পোরাল ফাইবারগুলো আছে তারা কিন্তু একই দিকে থেকে যায়। তো এর ফলে কি হয় না, যে তোমার বিপরীত দিকে যে ন্যাসাল ফাইবারগুলো আছে আর একই দিকে যে তোমার টেম্পোরাল ফাইবারগুলো আছে তারা আবার পরস্পরের সাথে যুক্ত হয়ে তোমার কি তৈরি করে না, অপটিক ট্র্যাক্ট তৈরি করে, অপটিক ট্র্যাক্ট তৈরি করে। সেখানে কেসটা কি ঘটলো বলো তো, দুটো রেটিনা থেকে দুটো অপটিক নার্ভ আসছে, এসে ওরা অপটিক কাইজমাতে মিলিত হচ্ছে। তো এর ফলে কি হচ্ছে, যেখানে মিলিত হচ্ছে সেই স্থানে অপটিক নার্ভের যে তোমার যে ন্যাসাল ফাইবারগুলো আছে তারা পরস্পরের বিপরীত দিকে যাচ্ছে, ঠিক আছে, মানে দিকটা পরিবর্তন করছে, কিন্তু যেই তোমার টেম্পোরাল ফাইবারগুলো আছে তারা একই দিকে থেকে যাচ্ছে। তো এর ফলে কি হচ্ছে না, বিপরীত দিকে যে তোমার ন্যাসাল ফাইবারগুলো আছে আর একই দিকে যেই তোমার টেম্পোরাল ফাইবারগুলো আছে তারা পরস্পর যুক্ত হয়ে অপটিক ট্র্যাক্ট গঠন করছে, ঠিক আছে। এবার কি হয়, অপটিক ট্র্যাক্ট তাহলে আমার গঠন হয়ে গেল। এবার এই অপটিক ট্র্যাক্টের কিছু ফাইবার তোমার কোথায় যাবে, প্রিটেক্টাল অঞ্চলে যাবে, কিছু তোমার সুপিরিয়ার কলিকিউলাসে যাবে, আর যে রেস্ট অফ ফাইবার্স থাকে তারা আবার চলে যাবে তোমার ল্যাটারাল জেনিকিউলেট বডিতে, ঠিক আছে। তারপর সেই যে ল্যাটারাল জেনিকিউলেট বডিতে চলে গেল, সেখান থেকে আবার তোমার থার্ড অর্ডার নিউরনটা তৈরি হবে, ঠিক। থার্ড অর্ডার নিউরন মানে অপটিক রেডিয়েশন তৈরি হবে, যেটা গিয়ে পৌঁছাবে একদম তোমার মস্তিষ্কে, মানে গুরু মস্তিষ্কের কোথায় না, যে অক্সিপিটাল লোব আছে সেখানে যে এরিয়া আছে, যে সেন্সেশন এরিয়াটা হচ্ছে তোমার 17, সেখানে গিয়ে পারসিভ করবে। তারপর আমরা কি করব, বস্তুটাকে দেখতে পাবো। তাহলে এই পয়েন্ট আমি আরেকবার বলছি, কি হচ্ছে, এই যে অপটিক ট্র্যাক্ট তো গঠন হয়ে যাচ্ছে, এই ট্র্যাক্টের কিছু ফাইবার তোমার চলে আছে প্রিটেক্টাল অঞ্চলে, কিছু ফাইবার চলে আছে তোমার সুপিরিয়ার কলিকিউলাসে, আর যে রেস্ট পড়ে থাকছে সেটা তোমার চলে যাচ্ছে, মানে সেটা মানে বেশিরভাগটা চলে যাচ্ছে তোমার হচ্ছে জেনিকিউলেট বডিতে, ঠিক আছে, জেনিকিউলেট বডিতে চলে যাচ্ছে। সেখান থেকে আবার থার্ড অর্ডার নিউরনটা তৈরি হচ্ছে, ঠিক আছে। এই থার্ড অর্ডার নিউরন যেই তৈরি হয়ে গেল, সেটা তখন বেসিক্যালি এটা অপটিক রেডিয়েশন তৈরি করছে, যেটা তোমার চলে যাচ্ছে একদম আমাদের গুরু মস্তিষ্কে অক্সিপিটাল লোবে, যেখানে রয়েছে এরিয়া নাম্বার 70, এটা হচ্ছে এরিয়া নাম্বার 70, সেখানে গিয়েও পারসিভ করছে, তার ফলে আমরা বস্তুটাকে দেখতে পাচ্ছি। বোঝা গেল? তো এই হলো ভিজুয়াল পাথওয়ে। কেমন? আমাদের সিলেবাসে এইটুখানি আছে। তোমাদের হয়তো মনে হতে পারে যে আমি হয়তো অনেক কিছু পড়াচ্ছি না, অনেক কিছু গ্যাপ দিয়ে যাচ্ছি, কিন্তু আমাদের সিলেবাসে একদম মেনশন করাই রয়েছে আইয়ের স্ট্রাকচার, রেটিনার হচ্ছে আণুবীক্ষণিক গঠনস্তর, আর হচ্ছে ভিজুয়াল পাথওয়ে। তো স্টুডেন্ট, এই ছিল আজকের ক্লাসটা যদি ভালো লাগে তাহলে একটা লাইক করে দেবে, শেয়ার করে দেবে, নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে। আর আমাদের একটুখানি অংশই বাকি আছে, ওই তোমার কিছু টার্মস বাকি আছে, আর ওই অ্যাডাপ্টেশন একটু বাকি আছে, চক্ষুর অ্যাডাপ্টেশনটা, তো সেটা করলেই আমাদের এই চ্যাপ্টারটা পুরো কমপ্লিট হয়ে যাবে। তো নেক্সট ক্লাসে আবার দেখা হচ্ছে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।
টাটা।